ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। গুরুদেবের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। জগৎজননী আনন্দময়ী শ্রীমা সারদা দেবীর জীবনের বিভিন্ন হাসি মজার ঘটনা নিয়ে এই ক্লাস চলছে। প্রতি মাসেই দ্বিতীয় সোমবারে এই ক্লাসটা হয়ে থাকে, যেটা সারদা নারী জাগরণ সংঘের পক্ষ থেকে হয়। এই ক্লাসে বা এই আলোচনার মধ্যে মায়ের জীবনের হাসি মজার দিকগুলোই বিশেষ করে ফুটিয়ে তোলা হয়, অর্থাৎ বেছে বেছে সেই সব ঘটনাই এখানে আলোচনা করা হয় বা আপনাদের সামনে আমি তুলে ধরি, যেগুলো শ্রীমা সারদা দেবী তিনি যে আনন্দময়ী মা ছিলেন সেটা যেন প্রত্যক্ষভাবে প্রকাশিত হয়ে ওঠে। মায়ের জীবনের এইসব ঘটনাগুলো পড়ার পরে একটা কথা খুব মনে হয়, সেটা হলো যেমন ঠাকুরকে বলা হতো রসরাজ, তিনি ছিলেন খুব রসিক মানুষ, রসিক শ্রীরামকৃষ্ণদেব। তো আমি মাঝে মাঝে ভাবতাম যে ঠাকুর বলতেন যে যে যার কথা ভাবে সে তার সত্তা পায়, সত্তা পায় মানে গুণ পায়। শ্রীমা সারদা দেবী তার সম্বন্ধে স্বামী অভেদানন্দজি মহারাজ লিখেছিলেন, শ্রীমা ছিলেন রামকৃষ্ণগত প্রাণা। তো এই যে রামকৃষ্ণগত প্রাণা মা, তিনি যে ঠাকুরের কথা এমনভাবে ভাবতেন, ঠাকুরের মধ্যে যেসব গুণগুলো দেখা যেত তার ঠাকুরের শরীর যাওয়ার পরে, সেই গুণগুলো যেন মায়ের ভিতরে আরো বিশেষভাবে প্রকাশিত হয়ে উঠেছিল, প্রায় প্রত্যেক ক্ষেত্রেই দেখা যেত। তো সুতরাং ঠাকুরের এই রসিকতার গুণ যেহেতু ছিল, সেই গুণ মায়ের মধ্যে থাকবে না এমন তো হতে পারে না। তাই আমি শ্রীমা সারদা দেবীর জীবনের এই হাসি মজার ঘটনাগুলো ধীরে ধীরে খুঁজে খুঁজে বের করে পড়তে শুরু করলাম। করতে করতে দেখলাম যে ঠাকুরের এই রসিকতার গুণটা মায়ের মধ্যেও কম ছিল না। মাও ভীষণ রসিক ছিলেন। পরিস্থিতি সময় বুঝে মা খুব সুন্দরভাবে কথার মধ্যে দিয়ে রসিকতা করতেন। তো সেই রকম একটা ঘটনার মধ্যে যাই। মা আছেন জয়রামবাটিতে। তো মায়ের এক আত্মীয়া তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তো তার বয়সও হয়েছিল। যাই হোক, মার কাছে খবর এসেছে, এবার মা দেখতে যাবেন তাকে। তো সেই আত্মীয়া, সেই বয়স্ক মহিলা, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন অনেকটাই। তো সম্পূর্ণ সুস্থ হয়নি, তো সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু তিনি ছিলেন ঘোর বিষয়ী। তো মা তো সেটা জানতেন। যাই হোক, এবার মা তাকে দেখতে গেছেন। শ্রীমা সারদা দেবীর মধ্যে এই গুণটা ছিল, অর্থাৎ এই শিক্ষাটাও আমরা পাই যে কেউ অসুস্থ হয়ে পড়লে
মা যদি জানতে পারতেন তাহলে মা ঠিক কখনো না কখনো তাকে একবার গিয়ে দেখে আসতেন। এই শিক্ষাটা কিন্তু ঠাকুরের কাছ থেকে মা পেয়েছিলেন। মা দক্ষিণেশ্বরে যখন ছিলেন, ঠাকুর তখন পাঠিয়েছিলেন, বলরাম বাবুর স্ত্রী যখন খুব অসুস্থ হয়ে পড়েছিল তখন মাকে পাঠিয়েছিলেন। তো তারপর থেকে আমরা দেখি যখনই কেউ অসুস্থ হয়ে পড়লো, মা খবর পেলেই একবার না একবার গিয়ে দেখে আসতেন। এইটা হলো আমাদের জন্য শিক্ষা, এটা যাতে আমরাও আমাদের জীবনে পালন করতে পারি, তাহলেই তো আমরা মায়ের ঠিক ঠিক সন্তান হতে পারবো। তো মা সেই আত্মীয়াকে দেখতে গেলেন। তো সেই আত্মীয়ার বেশ ভালো বিষয় সম্পত্তি, টাকা পয়সা ছিল, তিনি ঘোর বিষয়ী মানুষ। এবার সেই রোগে পড়ে ভুগে ভুগে যা হোক একটু সুস্থ হয়েছেন, মা গেছেন। তো মাকে তিনি খুব স্নেহ করতেন, মাকে তুমি তুমি করে বলতেন। তো মা যাওয়ার পর তিনি মাকে বলছেন, বা তুমি এসেছো, আমি তোমার কথাই ভাবছিলাম, যে এসেছো ভালো হয়েছে। তারপরে কথায় কথায় সে বলছে, আর এসব ভালো লাগে না, এখন এই যে বিষয় সম্পত্তি যেসবগুলো আছে, যা যা আছে, আমি ভাবছি এগুলো সব এখন ত্যাগ করব, এগুলো ছেড়ে দেব, আর এগুলো সব তোমার নামে লিখে দেবো। তুমি তোমার কাজে এটা লাগিয়ে দেবে, তুমি তো অনেক রকম কাজ করো, বিভিন্ন রকম মানুষকে সাহায্যের কাজ, তোমার কাছে অনেক মানুষ আসে, এগুলো করো, তা আমি ভাবছি এগুলো সব তোমার নামে দিয়ে দেবো। আমার তো আর বেশি দিন আমি বাঁচবই না, তো মরেই যাব, তো সেগুলো তুমি আমি মরার আগেই তোমার নামে সব দিয়ে যাব। তো মা তো ভালোভাবেই জানেন যে সে বিষয়ী লোক, সে এরকম বলছে, মা গেছে বলে মন ভোলানোর জন্য। মা তখন ইচ্ছা করে তাকে বলছে, আচ্ছা তুমি তাহলে কবে মরবে গো? এই কথা বলাতে সে খুব হেসে হেসে, মানে আনন্দের সঙ্গে মাকে বলছিল, মা যখন এই কথাটা বলেছে, তাহলে তুমি কবে মরবে গো, যেই কথা বলেছে যে আমি মরার আগে তোমার নামে সব দিয়ে যাব, তো তখন মা বলছে যে তাহলে তুমি কবে মরবে গো, যেই কথা বলেছে। ওই কথা শুনে মা তো মিচকে মিচকে হাসছেন, রসিকতার ছলে বলেছেন, কিন্তু উনি সেই কথাটা শুনে একদম মুখ ভার করে নিয়ে বসে আছেন, আর মার সঙ্গে কথা বলছেন না। তারপরে মা যাই হোক দু একটা কথা বলে না না তোমার চিন্তা নেই, তুমি সুস্থ হয়ে উঠবে, তুমি ভালো থাকো, এইসব বলে মা চলে এসেছেন। তো এই দেখুন, এই ছোট্ট একটা কথার মধ্যে দিয়ে মা কেমন রসিকতা করলেন। এবার আসি আমরা দ্বিতীয় একটা ঘটনায়, এটাও খুব মজার ঘটনা। তখন দক্ষিণেশ্বরে আছেন শ্রী মা আছেন, ঠাকুর আছেন, হৃদয় আছেন। তো আষাঢ় শ্রাবণ মাস, সেই সময়টা খুবই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি তখনকার সময়, গ্রাম এলাকা তো, আর আপনারা সবাই জানেন বা যারা যারা গেছেন জানেন যে কামারপুকুর জয়রামবাটিতে প্রচুর পুকুর আছে। তো বৃষ্টি হলেই সেগুলো পুকুরগুলো জলে ভরে যেত, আর সেই জল সব রাস্তার উপরে চলে আসতো। যার ফলে কি হতো, পুকুর থেকে যে মাছ থাকতো, সেই মাছেরা সব উপরে, মানে রাস্তার উপরে, জমির উপরে সব চলে আসতো। আর মানুষজন তখন রাস্তায় নেমে, জমিতে নেমে সব মাছ ধরা শুরু করে দিত। তো এইরকম একদিন ঠাকুর যাচ্ছেন রাস্তা ধরে ভূতির খালের দিকে বা কোথাও একটা যাচ্ছেন, সেই সময় এটা মা বলছেন ঘটনাটা। মা বলছেন যে এরকম ঠাকুর বেরিয়েছেন, তখন তার আগে খুব বৃষ্টি হয়েছে, চারিদিকে জলে ভরে গেছে। এবার যেই বৃষ্টি থেমেছে, গ্রামের মানুষ সব রাস্তায় নেমে পড়েছে মাছ ধরার জন্য। তো মা বলছেন ঠাকুর যাচ্ছিলেন, এবার গ্রামের মানুষরা এদিক ওদিক ছুটোছুটি করছে, মাছ ধরছে, রাস্তার মধ্যে মাছরা সব খেলে, মানে এদিক ওদিক যাচ্ছে, ছুটে বেড়াচ্ছে, তারা সেগুলো ধরছে। এবার ঠাকুরও সেই রাস্তাতে হেঁটে যাচ্ছেন, সেই সময় দেখছেন একটা মাছ ঠাকুরের পায়ে পায়ে চলছে। তো ঠাকুর যত এগিয়ে যাচ্ছেন, মাছটা কিন্তু ঠাকুরের পায়ের সঙ্গে সঙ্গে চলছে। ঠাকুর সেটা খেয়াল করেছে, করার পর কিছুটা যাওয়ার পর ঠাকুর দেখছেন, আরে ঠাকুর যেদিকে যাচ্ছেন মাছটা সেই দিকেই যাচ্ছে। ঠাকুর তখন বলছেন তাদেরকে, যারা মাছ ধরছে তাদেরকে বলছে যে, ওরে তোরা এই মাছটাকে কেউ মারিস না, এটাকে ধরিস না, একে নিয়ে গিয়ে কোনো পুকুরে ছেড়ে দে।
কেমন শরণাগত হয়ে আছে দেখ, এই শরণাগতকে কখনো অনিষ্ট করতে নেই, মারতে নেই, একে নিয়ে গিয়ে তোরা পুকুরে ছেড়ে আয়। তো ঠাকুরের কথা তারা শুনছে, কিন্তু কে আর পুকুরে সেই মাছটা ছাড়তে যাবে? সবাই মাছ ধরতেই তো ব্যস্ত। তাই ঠাকুর দেখলেন যে না, এই কারো কাছে আর এগুলো মানে কেউ আর এই কথা শুনবে না, সবাই মাছ ধরতে ব্যস্ত আছেন। ঠাকুর তখন কি করলেন, তিনি চললেন লাহাবাবুদের পুকুরের দিকে। সেই দিকে গিয়ে ঠাকুর সেই মানে পুকুরে, লাহাবাবুদের পুকুরের ধারে যখন গেছেন, সেই সময় মাছটা পুকুরে নেমে গেছে। ঠাকুর তখন চলে আসছেন ফিরে। বাড়িতে আসার পরে ঠাকুর তখন এই ঘটনাটা মাকে বলছেন, মানে সবাইকেই। ওখানে শ্রী মাও ছিলেন, বাড়ির আরও ছিল, হৃদয়রাম ছিল, মানে ঠাকুরের ভাগ্নে। তো তখন ঠাকুর এরকম বলছেন যে আহা দেখো মাছটা কেমন শরণাগত হয়েছিল, সেই তার এই শরণাগত দেখে, মানে শরণাগতির ভাব দেখে তাকে নিয়ে গিয়ে পুকুরে দিয়ে আসলুম, সে রক্ষা পেল। বলেই ঠাকুর বলেছিলেন যে এরকম জীব যদি ঈশ্বরের শরণাগত হয়ে থাকে, তাহলে ঈশ্বর তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। মা এই কথা বলেছেন ঠাকুরের কথা শুনে। তো তারপরে মা বলছে সেটা মজার ঘটনা হলো। এবার এরকম যখন কথা হচ্ছে, তখন সব কিছু শুনে হৃদয়রাম তখন বলছেন যে মামা এটা তুমি কি কাজ করলে? তখন ঠাকুর বলছে কেন রে, কি করলাম? বলছে না, এটা তুমি ঠিক কাজ করলে না। এই যে মাছটা তোমার সঙ্গে সঙ্গে আসছিল, তুমি তাকে বাড়িতে নিয়ে আসতে পারতে। মাছটাকে ধরে কি সুন্দর গরম গরম মাছের ঝোল আর ভাত আজকে খাওয়া হতো। তুমি এই কাজটা ঠিক করলে না, তুমি মাছটাকে ছেড়ে দিয়ে ভুল কাজ করলে। আজকে গরম গরম মাছের ঝোল ভাত খাওয়াটা নষ্ট হয়ে গেল। তো হৃদয় এই কথা একদম সিরিয়াসভাবে বলছেন ঠাকুরকে। তো হৃদয় বলে ওখান থেকে চলে গেল, আর সবাই এই কথা শুনে হাসছেন। তো মা যখন এই কথাটা বলছিলেন, বলে মাও খুব হাসছিলেন। আনন্দময়ী মা সেই আনন্দের কথা বলতে বলতে নিজেও যেন আনন্দে ভরে উঠেছিলেন। এটা হলো দ্বিতীয় ঘটনা। এবার আসবো আমরা তৃতীয় ঘটনা। মা গেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন রয়েছেন, সেই সময় লাটু মহারাজও ছিল। তো বৃন্দাবনে মায়ের তো সেই রকম ভাবেই ছিলেন মা, মানে তার সেই রাধা ভাব এসেছিল মার মধ্যে। মা প্রায়ই সেই রকম ভাবে থাকতেন, আর চুপচাপ থাকতেন, কারোর সঙ্গে বেশি কথা বলতেন না। তা ওই বৃন্দাবনে মার সঙ্গে যোগিন মা, গোলাপ মা, যারাই গেছেন, সবাই গিয়ে মার এরকম ভাব দেখে তারাও নিজেরা খুব জপ ধ্যান সাধন ভজন করতেন, কিন্তু সবাই মার দিকে খেয়াল রাখতেন, সময় মতন খাওয়া দাওয়া করা, সব কিছু করা। সেই সময় লাটু মহারাজও ছিল। তো এইরকম হঠাৎ করে সবাই খোঁজ শুরু করেছে, কার? লাটু মহারাজের। একদিন লাটু মহারাজ আসলোই না, তার জন্য খাবার দাবার সব বেড়ে রাখা হয়েছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করা হয়েছে, না লাটু মহারাজের কোনো খোঁজ খবর নেই। একদিন আসেনি, তারপরের দিন, দ্বিতীয় দিন, সেদিনও খেতে আসছে না। তার খোঁজ শুরু হলো, এদিক ওদিক বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছে, কোথাও লাটু মহারাজকে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় দিন হয়ে গেল, তৃতীয় দিন, 3 দিনের দিনও এরকম অবস্থা। এবার মাও চিন্তায় পড়ে গেছেন, মার কাছে খবর গেছে। এবার মা ভাবছেন যে ছেলেটা কোথায় গেল, খেতেও আসছে না, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, কোনো দিকে তার হদিশ নেই। মাও চিন্তায় পড়ে গেছেন, কিন্তু মা চুপচাপ রয়েছেন, এদিকে সবাই চিন্তিত। হঠাৎ করে 3 দিন পর, 4 দিনের দিন লাটু মহারাজ এসেছেন মার কাছে। যখনই লাটু মহারাজ ফিরে এসেছেন, লাটু মহারাজকে দেখে সবাই নানা রকম কথা জিজ্ঞেস করছে। আর লাটু মহারাজের চুল উস্কো খুস্কো, শরীরের মানে দেখে মনে হচ্ছে সে অসুস্থ, এইরকম চোখগুলো ঢুলো ঢুলো অবস্থা। সেই এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, আর সবাই মিলে বলছে আর জিজ্ঞেস করছে যে কোথায় গিয়েছিলে, কি ব্যাপার, শরীর খারাপ নাকি, কেন এতদিন আসেনি? তো লাটু মহারাজ কারো কোনো কথার উত্তর দিচ্ছে না, চুপ করে আছে এবং মুখে একটু হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। যে যা বলছে শুনছে, কিন্তু মুখে হাসি, কোনো কথা বলছে না। সবাই আরো চিন্তায় পড়ে গেল, কি হলো কি হলো। সেই সময়
শ্রীমা বেরিয়ে এসেছেন ঘর থেকে। এসে লাটু মহারাজকে দেখে মা জিজ্ঞেস করছেন যে, বাবা লাটু, কোথায় ছিলে, এতদিন আসুনি কেন? মার কথা শুনে তখন লাটু মহারাজ উত্তর দিলেন যে, মা, আমি নদীর ধারে ছিলাম। নদীর ধারে মানে যমুনার ধারে। যমুনার ধারে তিনি সাধন ভজনে ডুবেছিলেন। তো সেই জন্য বললেন যে, মা, আমি যমুনার ধারে ছিলাম। এই কথা বলল। মা তখন বলল, আচ্ছা। যেই কথা হয়েছে মা এটা বললেন, সঙ্গে সঙ্গে লাটু মহারাজ বলছে যে, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে এখনই খেতে দিন। তো মা বলছেন যে, একটু অপেক্ষা করো, খাবারটা করছে। বলছে যে, না, এখন যা আছে তাই দিন, আমার খুব খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি খেতে দিন। লাটু মহারাজ একদম বসে পড়েছে সেইখানে খাওয়ার জন্য। তো মা সঙ্গে সঙ্গে গিয়ে নিজে হাতে যা খাবার ছিল নিয়ে এসে লাটু মহারাজকে দিলেন। লাটু মহারাজ খুব আনন্দের সঙ্গে খেলেন। যেই খাওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে জয় মা করতে করতে আবার সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। তো লাটু মহারাজ যাওয়ার পর সবাই সেখানে রয়েছে, মাও রয়েছেন। মা তখন হাসতে হাসতে বললেন যে, লাটুর সব কিছুই অদ্ভুত। এই কথা বলে মাও হাসতে হাসতে ঘরে ঢুকে গেলেন। তো এই যে মজার ঘটনা, যে তার নাম যে অদ্ভুতানন্দ, সত্যি নামটা সার্থক হয়েছিল, সেটাই মা বুঝিয়ে দিলেন যে লাটুর সব কিছুই অদ্ভুত। তো এই ছিল মায়ের একটা মজার ঘটনা। মায়ের জীবনের এই রসিকতার দিকটা আর একটা ঘটনার দ্বারা এখানে তুলে ধরছি। মা আছেন কামারপুকুরে। তো কামারপুকুরে মা রয়েছেন। তো সেইখানে একজন মহিলা, তিনি এসেছেন মার সঙ্গে কথা বলার জন্য। জয়রামবাটি, কামারপুকুর বা কলকাতায় উদ্বোধন, যেখানেই মা থাকতেন, বিকেলবেলার দিকে অন্য সব মহিলারা আসতেন, এসে মার সঙ্গে একটু দেখা করা, কথা বলা। সেই সময় মাও তাদের সঙ্গে বসে বসে শ্রী মাও কথা বলতেন। তো মা কথা বলতেন কম, শুনতেন বেশি। তো এইরকম কামারপুকুরে মা রয়েছেন। একদিন একজন মহিলা এসেছেন, এসে মার সঙ্গে কথা হচ্ছে। বিভিন্ন রকম কথা বলতে বলতে তিনি মাকে বলছেন যে, আচ্ছা, আমি শুনেছি নাকি পরমহংসদেব সিদ্ধ ছিলেন, সেটা কি সত্যি? তো তখন মা কথাটা শুনে, মানে গ্রামের মানুষ তো, তিনি কোথা থেকে কি শুনেছেন, কি ভাব নিয়ে বলেছেন, মা সেটা ঠিক বুঝতে পেরেছেন। তো সিদ্ধ হয়েছে, তিনি যে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, এইসব কথা তো আর গ্রামের, বিশেষ করে তখনকার সময় গ্রামের ওই মায়েদের বোঝার কথা নয়। তো সিদ্ধ কথাটা শুনেছেন যে পরমহংস মশাই সিদ্ধ পুরুষ ছিলেন। তো এখানে এসে মাকে জিজ্ঞেস করছেন যে এটা কি ঠিক নাকি সত্যি নাকি। মা সেটা বুঝে নিয়ে তাকে উত্তর দিচ্ছেন। মা বলছেন যে, হ্যাঁ, আমি তো বাপু তাকে কখনো আলো দেখিনি। আগেকার দিনে গ্রামের দেশে আতপ চালকে আলো বলা হতো, অর্থাৎ আলো চাল বলা হতো। তো মা উত্তরটা দিলেন যে, হ্যাঁ, আমি তো বাপু তাকে কখনো আলো দেখিনি, অর্থাৎ আতপ চাল হিসাবে দেখিনি, তাকে তো সিদ্ধ চাল হিসাবেই দেখেছি, অর্থাৎ তিনি তো সিদ্ধ পুরুষ ছিলেন, এটাই আমি দেখেছি। তো মা এটা রসিকতা করে বললেন। তো তখন ওই মহিলাটা সেটা বুঝতে পারলো। তো মাও বলে হাসছেন, আর ওই মহিলাটা বুঝেও এসে মাকে, মানে মায়ের সঙ্গে হাসিতে যোগ দিলেন। তো দেখুন মায়ের কথার মধ্যে কেমন রসিকতা, মা কেমন সুন্দর বলে দিলেন, আমি তো বাবু তাকে কখনো আলো চাল দেখিনি, অর্থাৎ মানে সিদ্ধ ছাড়া চাল হিসাবে তাকে দেখা হয়নি, তিনি সিদ্ধ পুরুষই ছিলেন, এইটা মা বলে দিলেন ইঙ্গিতে। তো যাই হোক, কথাটার মধ্যে কেমন রসিকতা করে বললেন। এরপরে আরেকটা ঘটনায় আসি, সেটাও মায়ের রসিকতার ঘটনা। বেলুড় মঠ থেকে তখনকার সময়
বড় বাজারে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে যেতে হতো। তো সপ্তাহে একদিন করে একজন ব্রহ্মচারী যেতেন, বেলুড় মঠ থেকে নৌকা করে গঙ্গা হয়ে যেতেন, এক জায়গায় নেমে সেখান থেকে বড় বাজারে যেতেন। বাজার টাজার হয়ে গেলে আবার নৌকা করে বেলুড়ে ফিরতে হতো। কিন্তু যখন ফেরার সময় হতো, তখন জোয়ার না আসলে নৌকা ছাড়তো না। তো জোয়ারের জন্য অপেক্ষা করতে হতো, জোয়ার আসলে তখন নৌকা আসবে। তো ব্রহ্মচারী সকালে যেত, বাজার টাজার করে তার খিদে পেয়ে যেত, সে তখন উদ্বোধনে চলে যেত মায়ের কাছে। উদ্বোধনে মায়ের কাছে গিয়ে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করত। তো তার তো ঠিক থাকতো না, কেননা সে নৌকা যখন পাবে তখন আসবে। এবার যখনই প্রতি সপ্তাহে মায়ের বাড়িতে তার যাওয়া হতো না খাওয়ার জন্য। যখন দেখতো নৌকা ছাড়তে দেরি আছে, জোয়ার এখনো আসেনি, অনেক সময় লাগবে না, তখন দুপুরবেলা মায়ের কাছে চলে যেত, মায়ের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসত। আর সেই সময় যারাই আসতো, এখন তো অনেক লোকজন তারা খাবার দেয়, পরিবেশন করে, সেই সময় তো ওরকম ছিল না। তো যোগিন মা, গোলাপ মা বা মায়ের আরো সন্তানরা, সেবকরা, তারাই যে আসতো তাদেরকে খেতে দিত। ব্রহ্মচারী সে এরকম মাঝে মাঝেই সবার খাওয়া দাওয়া হয়ে যেত সেই দুপুরবেলার দিকে, তারপরে সে যেত, গিয়ে ওইখানে গিয়ে পৌঁছাতো, তখন খাওয়া দাওয়া করতো। তার এই আসার সময় দেখে বা ওই সময় আসতো দেখে গোলাপ মা খুব বিরক্ত হতেন, কিন্তু কিছু বলতেন না, এরকম সহ্য করতেন, কেননা মা খুব স্নেহ করতো। তো এই করতে করতে একবার গোলাপ মা আর সহ্য করতে পারলেন না। তিনি রেগে গিয়ে একদিন ব্রহ্মচারীকে দু চার কথা শুনিয়ে দিচ্ছেন। ব্রহ্মচারীকে বলছেন যে হ্যাঁ, এরকম করে আসলে হবে নাকি, একটা সময় আছে, যখন ইচ্ছা তখন আসবে, আসলেই হলো নাকি, কে থাকে এখানে, কে খাবার দেবে, কোনো কিছু জানিয়ে আসছো না, এরকম করে কথা শোনাচ্ছে। তো মা এটা শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে। এসে মা বুঝতে পেরেছে। মা তখন বলছেন যে গোলাপ, এত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাও তো, গিয়ে খাবার নিয়ে এসো, কি খেতে দাও, ছেলে আমার এসেছে কত কাজ করে, এখন ওর খিদে পেয়েছে, এখন কি এইসব বলার সময়, আগে খেতে দাও। তা গোলাপ মা তো সেদিন খুব রেগে গিয়েছিলেন, রেগে গিয়ে বলছেন হ্যাঁ, বললেই হলো, ওই তুমি এসে গেলে তোমার ছেলে সালিশি করতে, ওর ওর পক্ষ নিয়ে তুমি বলছো, কোথায় বলবে যে এরকম বেসময়ে আসছে, এটা যাতে না আসে, তা না, তুমি তার পক্ষ নিয়ে কথা বলছো। তো তখন মা বলছে যাও যাও, আমার ছেলের পক্ষ নেবো না, কার পক্ষ নেবো, তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, একে তাড়াতাড়ি আগে খেতে দাও, ও এসেছে, এইসব পরে হবে, তুমি আগে খাবার নিয়ে এসো তো, দাও, ভালোভাবে ওকে খাওয়াও, আদর যত্ন করে খাওয়াতে হবে ছেলেকে। এইসব যখন বলছে, মা ইচ্ছা করে বলছে এগুলো, তখন গোলাপ মা আরো রেগে গিয়ে বলছে হ্যাঁ, যাও না, বেশি করে খাওয়াও, তোমার কে হয়, তোমার মনে হচ্ছে যেন তোমার শ্বশুর হয়। যেই কথা বলেছে, মা তখন গোলাপ মাকে বলছে হ্যাঁ, হয়তো আমার শ্বশুরই হয়, ও আমার সব হয়, যাও তুমি আগে খাবারটা নিয়ে এসো তো, তারপরে এগুলো বলবে। তারপরে গোলাপ মা এই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে খাবার নিয়ে এসেছে, নিয়ে এসে তখন বসিয়ে ওই ব্রহ্মচারীকে খাইয়ে তবে মার শান্তি। গোলাপ মাও তখন খাওয়া দাওয়া করে, গোলাপ মার এদিকে রাগ চলে গেছে, তখন তিনি চলে গেলেন। এই যে ঘটনা, দেখুন মা কেমন একটা পরিস্থিতিকে কিভাবে সামাল দিয়ে সেটাকে হাসি মজায় পরিণত করে দিতে পারতেন। ভিতরে রসিকতা না থাকলে এটা কখনো সম্ভব নয়। তাই একদম ঠাকুরের যে রসিকতার গুণ, সেটা মার মধ্যেও ছিল। কেমন রসিকতা করে সেইটা তিনি সামলে নিলেন। এরপরে আর একটা ঘটনায় আসবো, এটাই শেষ ঘটনা, এইটা বলে আমরা আলোচনা শেষ করব। একজন শিক্ষক, তিনি ছোট থেকেই খুব ভক্তিমান ছিলেন, ঠাকুর দেবতাকে খুব বিশ্বাস করতেন। পড়াশোনার সঙ্গে সঙ্গে তিনি স্তব স্তুতি করা, তারপরে বিভিন্ন মন্দিরে যাওয়া,
পূজা অনুষ্ঠানে সেখানে উপস্থিত থাকা, এগুলো সব করতেন। তিনি ঠাকুরের কথা শুনেছেন, ঠাকুরের বই পড়তেন। তখন শ্রীমা সারদা দেবী বেঁচে ছিলেন। তো তার খুব ইচ্ছা মাকে দেখবেন, তো তিনি মার কাছে আসতেন, মার সঙ্গে মাকে প্রণাম করে দু একটা কথাও কখনো কখনো যখন সময় পেতেন কথা বলে যেতেন, প্রায়ই আসতেন মার কাছে। এদিকে তিনি শিক্ষকতা করতেন। তার সংসারের দিকে বেশি ঝোঁক ছিল না, কিন্তু বাড়ির চাপে পড়ে তাকে সংসার করতে হয়েছিল। এইবার সংসার করছেন, এদিকে শিক্ষকতা করছেন, আর সংসার সেটা তো আর নতুন করে আপনাদের বলার কিছু নেই। সংসারে তো অনেক রকম কিছু নিয়ে থাকতে হয়। তো ছেলেটা সংসারে থেকে একটু সাধন ভজন করার সময় পায় না, এইটা ওইটা সেইটা লেগেই থাকে। তো ধীরে ধীরে ওর সংসারের উপর থেকে মন উঠে যাচ্ছিল। ও কি করলো, কাউকে কিছু না জানিয়ে একটা ছোট আশ্রম তৈরি করে ও সেইখানেই তার সাধন ভজন করতে 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 একটা সময় এমন আসলো তার মনের অবস্থা, সে তখন সংসার ছেড়ে দিল। সংসার ছেড়ে কাজকর্ম মানে তার শিক্ষকতা ছেড়ে দিয়ে সেই আশ্রমে গিয়েই সে বাস করতে শুরু করলো। করতে করতে সেখানে রয়েছে। থাকতে থাকতে সে যখন আমাদের এই মঠ মিশন শুরু হয়েছে কাজ, তখন সে এসে আমাদের এই মঠ মিশনে যুক্ত হলো। এখানে যুক্ত হয়ে সেও কাজ রয়েছে, বেশ ভালোই, সে আনন্দের সঙ্গে রয়েছে। প্রথম প্রথম তো তার ভালোই লাগছে, কিন্তু যত দিন যাচ্ছে তার বয়স বাড়ছে এবং সে পুরনো হচ্ছে, ধীরে ধীরে তার উপর বিভিন্ন রকম কাজের প্রেশার আসছে। কেন, তাকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মঠ মিশন করেছিলেন কারণ এই সমাজের মধ্যে কাজ করার জন্য। আপনাদের একটা এই প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, স্বামীজি সারা ভারতবর্ষ ঘুরে এটা দেখেছিলেন যে যারা সাধু সন্ন্যাসী হয়ে রয়েছে তারা পাহাড় পর্বতে, গুহায়, নদীর ধারে, অরণ্যে, নির্জন স্থানে সব জায়গায় রয়েছে ঠিকই, কিন্তু তারা যেভাবে জীবনযাপন করছে তাতে করে খুব কম সাধু সন্ন্যাসীরাই তারা যে উদ্দেশ্য নিয়ে বাড়িঘর ছেড়ে বেরিয়েছিল, সবসময় সাধন ভজন করা, ঈশ্বরের নামে ডুবে থাকা, একটু সময় করে একটু ভিক্ষা করে যা পায় সেইটা নিয়ে জীবনযাপন করা, খুব ত্যাগের ভাব নিয়ে চলা, সেগুলো বেশিরভাগ সাধুদের মধ্যেই, সন্ন্যাসীদের মধ্যেই স্বামীজি দেখতে পাননি। তখনকার সময় স্বামীজি যখন এই সারা ভারতে পরিক্রমা করেছিলেন সেই সময়ের কথা বলছি। তো স্বামীজি দেখে তখন বুঝলেন যে আমাদের এই সাধু সন্ন্যাসী যারা হয় সমাজ থেকে, তারা তো সমাজের বাইরে নয়, তারা তো সমাজের মধ্যে থেকে এসেই সাধু সন্ন্যাসী হচ্ছে। তো এই যে সমাজের মধ্যে থেকে এসে সাধু সন্ন্যাসী হচ্ছে, তাদের মনোভাব তো এই কলিযুগের সামাজিক অবস্থা যেমন সেই রকমই থাকবে। তো তাকে মনটাকে ঠিক করতে হলে সবসময় সাধন ভজন নিয়ে, পড়াশোনা নিয়ে থাকা খুব কঠিন, খুব কঠিন। সেই কারণে কিছু কাজ নিয়ে তাকে থাকলে তবে মনটা ঠিক থাকবে। স্বামীজি এটা বুঝে নিয়ে তিনি যখন এই নতুনভাবে মঠ মিশন গড়ে তুললেন, সেটা কিন্তু এই সমাজের মধ্যেই গড়ে তুললেন, এবং গড়ে তুলে তিনি এটা নিয়ম করে দিলেন যে আমরা সমাজের মধ্যে থেকেই সাধন ভজন, জপ, ধ্যান, পড়াশোনা সবই করব, একটা নির্দিষ্ট জায়গায় আমরা থাকবো, আশ্রমে মানে মঠ মিশনে, কিন্তু আমাদের সেই সঙ্গেও সেবামূলক কাজ চলবে। আমরা সমাজের মধ্যে থেকে বিভিন্ন রকম সেবামূলক কাজ করব, আর এটাও ঈশ্বরের, ভগবানের কাজ হিসাবেই আমরা করব। যে আমাদের সাধন ভজন এবং সেবামূলক কাজ দুটো আলাদা নয়, এই দুটো একই রকম মনোভাব নিয়ে আমরা করব। কেন, মানুষের মন তো একটা, তো সুতরাং যেই কাজটাই করব সেটা ওই একটা মন দিয়ে আমাকে করতে হবে। তাই যখন জপ ধ্যান করব, পুজো পাঠ করব, তখন যেই মন দিয়ে করব, যেই রকম মনোভাব নিয়ে করব, ঠিক সমাজের মধ্যে যখন বিভিন্ন রকম সেবামূলক কাজ করব, তখন ঠিক একই মনোভাব নিয়ে করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে স্বামীজি মঠ মিশন
এই কাজের সেবামূলক কাজের প্রবর্তন করলেন।